গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 59 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগের দিন আমরা 59 নাম্বার ক্লাসের ফার্স্ট পার্ট দেখেছিলাম, সেখানে আমরা 1 থেকে 8 নাম্বার কোশ্চেন পর্যন্ত কভার করেছি। আজকে তারপর থেকে অর্থাৎ 9 থেকে 20 নাম্বার পর্যন্ত যে কোশ্চেনটা আছে বাকি থেকে গিয়েছিল এর আগের দিনের ক্লাসে, সেগুলো আমরা আজকের ক্লাসে কভার করব। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে অর্থাৎ যে 58টা ক্লাস হয়ে গেছে তার লিঙ্ক দেখো ওপরে আই বাটনে শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং নির্দিষ্ট দিন অন্তর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোকে রিভিশন করবে এবং ক্লাস কেউ কিন্তু ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। তোমরা লাইভ দেখতে পারো বা রেকর্ডেও যদি দেখো রেকর্ডেড হিসাবে, তো অনলাইনে দেখবে, কেউ কিন্তু ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে আমাদের টিমের তরফ থেকে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ বহুবার কিন্তু এক্সামে দিয়েছে। আগা খান কাপ কোন খেলার সাথে? হকির সাথে কিন্তু আগা খান কাপ এটা কিন্তু যুক্ত। আচ্ছা, এখান থেকে বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা এদের সাথে কাপগুলো রিলেট করাই, কারণ কোশ্চেন দেয় ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। তোমাদের রিসেন্টলি এসএসসির যে এক্সামটা হলো সেখানে কিন্তু একটা কোশ্চেন দিয়েছিল যে পুরুষদের ব্যাডমিন্টন কাপকে কি বলা হয়। সেখানে অপশানে উবের কাপও ছিল, অপশানে কিন্তু থমাস কাপও ছিল। তো অ্যান্সার কি হবে? থমাস কাপ। থমাস কাপ হলো পুরুষ ব্যাডমিন্টন আর উবের কাপ হলো মহিলা ব্যাডমিন্টন। আচ্ছা, এখান থেকে নোট করে নাও হকি। হকির সাথে রিলেটেড কি? হকির সাথে রিলেটেড হলো, ফার্স্ট লেখো আগা খান, যেটা অপশানে ছিল আগা খান কাপ, আগা খান কাপ। নেক্সট লেখো জওহরলাল নেহেরু ট্রফি। আচ্ছা, এই জওহরলাল নেহেরু ট্রফি যেটা বলছি, এই নামে সেম 3টে ট্রফি আছে। একটা হলো জওহরলাল নেহেরু ট্রফি, একটা হলো নেহেরু কাপ, আর একটা হলো নেহেরু ট্রফি। তিনটে 3 রকম খেলার সাথে সম্পর্কিত। তো 3 রকম খেলাই আলোচনা করব। তো এখানে আগে লিখে রাখো যে জওহরলাল 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 নেহেরু জওহরলাল নেহেরু ট্রফি, জওহরলাল নেহেরু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? হকি খেলার সাথে সম্পর্কিত হলো জওহরলাল নেহেরু ট্রফি। আর জওহরলাল নেহেরু ট্রফি মেনলি কিন্তু ওমেন্সদের জন্য, মানে মহিলা হকি টিমের জন্য, মহিলা হকি টিম প্লেয়ারদের জন্য কিন্তু এই জওহরলাল নেহেরু ট্রফি আয়োজন করা হয়ে থাকে। ব্যাডমিন্টনে লেখো এক্ষুনি যেটা বললাম, একটা কি বললাম? বললাম উবের কাপ। উবের কাপ, উবের কাপ, উবের কাপ ওমেন্সদের জন্য, মহিলাদের জন্য। আর পুরুষদের জন্য কি? থমাস কাপ, থমাস কাপ। তো কোনটা কাদের জন্য এটা কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু এখন এইভাবে কোশ্চেন দিচ্ছে। তো পুরুষ ব্যাডমিন্টন থমাস কাপ, মহিলা ব্যাডমিন্টন হয়ে যাবে উবের কাপ। আরেকটা লিখে রাখো ব্যাডমিন্টন থেকে, লেডি রতন টাটা ট্রফি, লেডি লেডি রতন টাটা ট্রফি ব্যাডমিন্টন কাপ। নেক্সট লেখো গলফ। গলফে লেখো ওয়ালকার ট্রফি বা ওয়ালকার কাপ, ওয়ালকার ওয়ালকার কাপ, ওয়ালকার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? গলফ খেলার সাথে সম্পর্কিত। ফুটবল লেখো, ফুটবলে সব থেকে এশিয়ার মধ্যে সব থেকে পুরানো কাপ, নাম কি? ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপ লাস্ট মানে 2023-এ আয়োজন করা হয়েছিল কোথায়? পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসামে, দুটো রাজ্য মিলে আয়োজন করা হয়েছিল। এবং ফাইনাল জিতেছিল কে? উইনার কে হয়েছিল? উইনার হয়েছিল কলকাতারই মোহনবাগান টিম। এবং রানার্স আপ কে ছিল? এক্সামে কোশ্চেন দিতে পারে, সেটাও কলকাতার মোহনবাগানের বিগ অপোনেন্ট যেটা ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল ছিল রানার আপ, মোহনবাগান ছিল ডুরান্ড কাপে উইনার টিম। তো ডুরান্ড কাপ হলো এশিয়ার সব থেকে পুরানো ফুটবল কাপ। নেক্সট লেখো সুব্রত কাপ, সুব্রত কাপ। নেক্সট লেখো সন্তোষ ট্রফি। কোশ্চেন দেবে সন্তোষ ট্রফি
সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তো অ্যান্সার কি হবে? ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো কলিঙ্গ কলিঙ্গ কাপ। কলিঙ্গ কাপ। আরেকটা লেখো, সবাই জানি আমরা ফিফা। ফিফা যে ওয়ার্ল্ড কাপ হয়, তো ফিফা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আচ্ছা, এখানে আরো একটা দুটো গেমসের নাম এখান থেকে নোট করে নাও। লেখো ক্রিকেট। ক্রিকেট ক্রিকেট থেকেও বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কি দেবে কোশ্চেন? রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে নেহেরু কাপ। নেহেরু কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে ইরানি ট্রফি। ইরানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। দিলীপ ট্রফি। দিলীপ ট্রফি। দিলীপ ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। দেওধর ট্রফি। দেওধর দেওধর ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। এবং লাস্ট লেখো বিজয় হাজারে ট্রফি। বিজয় হাজারে ট্রফি। বিজয় বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে? ক্রিকেট খেলার সাথে কিন্তু সম্পর্কিত। আচ্ছা, এখান থেকে আরেকটা লেখো বোট রেস। বোট বোট রেস। বোট রেস বাংলাতে দিলে দেবে নৌকা বাইচ। নৌকা নৌকা রেস বা নৌকা বাইচ কোন ট্রফি? লেখো নেহেরু ট্রফি। নেহেরু নেহেরু ট্রফি। এবার খেয়াল করো, এই নেহেরুর কথা কিন্তু আমি তিনটে জায়গায় আলোচনা করেছি, মানে তিনটে গেমসের ক্ষেত্রে। দেখো কোথায় কোথায়। এখানে দেখো, বোট রেসে কি বলেছি? নেহেরু ট্রফি বলেছি। ক্রিকেটে কি বলেছি? নেহেরু কাপ বলেছি। আর এদিকে চলে আসো, এদিকে দেখো হকিতে কি বলেছি? জওহরলাল নেহেরু ট্রফি বলেছি। তাহলে খেয়াল করবে, জওহরলাল নেহেরু ট্রফি বললে সেটা হয়ে যাবে ওমেন্স হকি। যদি নেহেরু কাপ বলে তখন সেটা হয়ে যাবে ক্রিকেট। আর যদি নেহেরু ট্রফি বলে তখন অ্যান্সার হবে কি? বোট রেস। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এই বোট রেস, নেহেরু ট্রফি, বোট রেস বহুবার, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো পিডিএফ এ তোমরা পাবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন আর অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কারণ তোমাদের মধ্যে এমন অনেকে আছে শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে তারা পড়ে। তো সাপোজ ধরো এই ক্লাসটা, তোমাদের ক্লাসের মধ্যে কোনো কিছু বলছি সেগুলো শর্ট আকারে হয়তো লিখিয়ে দিচ্ছি, বোর্ড ওয়ার্কিং করছি, তো এগুলো যদি ক্লাস না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ওই পয়েন্টের সাথে ওই কোশ্চেনের রিলেট কি আছে। তো এর ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। সেই কারণেই কিন্তু আমরা এখন থেকে কিন্তু এই বোর্ড ওয়ার্কিং এ যেগুলো লেখানো হচ্ছে এগুলো আর প্রোভাইড করব না। তো শুধুমাত্র যেগুলো প্রিন্টেড কোশ্চেন আনসার আগে সেগুলো কিভাবে ডাউনলোড করে নেবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম গ্রুপে গিয়ে, টেলিগ্রামে গিয়ে তোমরা এটাকে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে শো হবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে আজকের ক্লাস, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ যে 58টা ক্লাস এর আগে অলরেডি হয়ে গেছে, বা 59 নম্বরে পার্ট 1-এর যে ক্লাস হয়ে গেছে, আজকে যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেন, রাজা রবি বর্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রে তিনি বিখ্যাত? তো ইনি চিত্রকলাতে বিখ্যাত। অপশন সি এর সঠিক অ্যান্সার। ইনি একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। তিনি 1904 সালে ব্রিটিশ ভারত কর্তৃক কাইজার ই হিন্দ কবে? 1904 সালে ব্রিটিশ ভারত কর্তৃক কাইজার ই হিন্দ উপাধি তিনি পেয়েছিলেন। কাইজার ই হিন্দ উপাধি কিন্তু অনেকেই পেয়েছে, তার মধ্যে একজন হলেন কে? রাজা রবি বর্মা। নেক্সট কোশ্চেন, ভুটানের মুদ্রার নাম কি? এর আগের দিন কিংবা তার আগের ক্লাস, মানে বলতে পারো 57 নম্বর ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম যে ভুটান পড়িয়েছিলাম। আর তার পাশাপাশি হয় 57 নম্বর ক্লাস নতুবা পুলিশের ক্লাস,
এই দুটো ক্লাসের মধ্যে রিসেন্ট একটা দুটো ক্লাস আগেই তোমাদের পড়ানো হয়েছে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে যেমন বার্মা অর্থাৎ মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এদের কে এখন প্রাইম মিনিস্টার আছে, এই সমস্ত দেশে কে প্রেসিডেন্ট আছে, কে সেই দেশের ক্যাপিটাল কি এবং সেই দেশের কারেন্সি কি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এখানে কোশ্চেন দিয়েছে বা কোশ্চেন রাখা হয়েছে ভুটানের মুদ্রার নাম কি, তো ভুটানের মুদ্রার নাম হলো নাগাল ট্রাম বা নুল ট্রাম। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। ভুটানের ক্যাপিটাল কি, ভুটানের রাজধানী, ভুটানের ক্যাপিটাল হলো থিম্পু, ভুটানের ক্যাপিটাল হলো থিম্পু। ভুটানের কারেন্সি এক্ষুনি দেখলে তাহলে ভুটানের প্রাইম মিনিস্টার কে, ভুটানের প্রাইম মিনিস্টার, তো ভুটানের প্রাইম মিনিস্টার হলেন কে, থেসরিং তোবগে, থেসরিং থেসরিং তোবগে, থেসরিং তোবগে। আচ্ছা, এখানে বাকি যে মুদ্রাগুলোর নাম লেখা আছে সেগুলো এখান থেকে এদের দেশ আমি এখান থেকে রিলেট করে দিচ্ছি। পেসো কোন দেশের কারেন্সি, পেসো হলো মেক্সিকো, মেক্সিকোর কারেন্সি হলো পেসো। টাকা আমাদের ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশ, যেখানে কিন্তু এখন ঝামেলা চলছে, নিউজে খুব হাইলাইটেড আছে বাংলাদেশ। এখানে প্রাইম মিনিস্টারকে কিন্তু রিজাইন করতে হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং এখানকার সেনাপ্রধান, এখন বাংলাদেশের সেনাপ্রধান, তিনি কিন্তু দায়িত্ব সামলাচ্ছেন। আর ইয়েন, ইয়েন হলো কোথাকার, জাপান, জাপানের কারেন্সি হলো কি ইয়েন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, যেমন এসএসসির এক্সাম, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। তোমরা লাইভ দেখো বা রেকর্ডেড হিসেবে দেখো, অনলাইনে কিন্তু দেখার চেষ্টা করবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে কিন্তু রুটিন প্রোভাইড করা হয়, যে কোন দিন কোন ক্লাস থাকবে, এই রুটিন কিন্তু সবার আগে পেয়ে যায় সেখানকার স্টুডেন্টরা। এর পাশাপাশি ক্লাসের লিঙ্কগুলো, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ক্লাস শুরু হওয়ার 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট আগে কিন্তু প্রোভাইড করা হয়। এবং এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক বা কোনো ইনফরমেশন হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে, শুধুমাত্র মেসেজ করে কিন্তু ইনফর্ম করবে, কেউ ভিডিও কল বা নর্মাল কল কিন্তু করবে না। মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাবে। এছাড়া আরও আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা এখান থেকে দেখে নাও। তো যেহেতু চ্যানেলটা নতুন, তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন, ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন শহরকে? তো জামশেদপুরকে ভারতের পিটার্সবার্গ বলা হয়। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা নোট ডাউন করো। যেমন কোশ্চেন দিতে পারে এথেন্স অফ ইস্ট কাকে বলে,
সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলে, ভেনিস অফ দ্য ইস্ট কাকে বলে। তো এগুলো অলরেডি পড়িয়েছি এর আগের 58টা যে ক্লাস হয়েছে তার মধ্যে ধরতে পারো প্রায় 2 থেকে 3 বার কিন্তু পড়ানো হয়েছে। যারা রেগুলার বেসিসে ক্লাস করছো তাদের একবার রিভিশন হয়ে যাবে, আর যারা নতুন আছো তারা কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ প্রত্যেকটাই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্টে আমাদের কলকাতা থেকেই শুরু করি। তো সিটি অফ জয়, সিটি অফ জয় অথবা সিটি অফ প্যালেস যদি বলে তো একটাই অ্যান্সার কি হবে আমাদের, কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হলো সিটি, কলকাতাকে সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস বলা হয়। নেক্সট এখান থেকে লেখো যে পিঙ্ক সিটি, গোলাপি শহর, পিঙ্ক সিটি কাকে বলা হয়, বলা হয় জয়পুর। কাকে বলা হয়, জয়পুর। জয়পুর কোন স্টেটের মধ্যে পড়ে, রাজস্থান, রাজস্থান, রাজস্থানের জয়পুর। নেক্সট লেখো রুড অফ ইন্ডিয়া, ভারতের রুড, রুড অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ভারতের রুড কাকে বলা হয় দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় রুড অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমানে পড়ে রুড, পশ্চিমবঙ্গ বর্ধমানে পড়ে দুর্গাপুর। তো দুর্গাপুরকে কি বলা হয়, ভারতের রুড অর্থাৎ রুড অফ ইন্ডিয়া। ম্যানচেস্টার লেখো, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ ম্যানচেস্টার থেকে 3টে কোশ্চেন করাবো একসাথে পাশাপাশি, কারণ 3টেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো ম্যানচেস্টার, ফার্স্ট লেখো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট লেখো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। সেকেন্ড লেখো ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে। আর তারপরে লেখো ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া তো বলা হয় আহমেদাবাদ, আহমেদাবাদ বা আমেদাবাদ, কোথায়, গুজরাট, গুজরাটের আমেদাবাদকে। ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া বলা হয় উত্তরপ্রদেশের কানপুর, কানপুর উত্তরপ্রদেশ। আর ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কোয়েম্বাটোর, 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 কোয়েম্বাটোর কোন স্টেট, তামিলনাড়ু, তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে। নেক্সট লেখো ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয় কাকে, বলা হয় উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডকে বলা হয় কি ভ্যালি অফ ফ্লাওয়ার। নেক্সট লেখো এখান থেকে যে সিটি অফ কটন, সিটি অফ, সিটি অফ কটন, সিটি অফ কটন, সিটি অফ কটন বলা হয় নাগপুরকে, নাগপুর, নাগপুরকে সিটি অফ কটন বলা হয়। নাগপুর কোন স্টেটের মধ্যে পড়ে, মহারাষ্ট্রের মধ্যে পড়ে নাগপুর। নেক্সট এখান থেকে লেখো, নেক্সট লেখো, আচ্ছা কটা হলো এখানে টোটাল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। নেক্সট লেখো 9 নম্বর দিয়ে, 9 নম্বরে লেখো দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়, বলা হয় কুর্গ, কুর্গ, কুর্গ কোন স্টেটের মধ্যে পড়বে, কর্ণাটক, 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 কর্ণাটককে বলা হয় কি কুর্গকে কি বলা হয়, দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, যেটা পড়ে কর্ণাটকের মধ্যে। কোশ্চেন দেবে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন, সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়। তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর কোন স্টেটের মধ্যে, সেই কর্ণাটকের মধ্যেই পড়বে ব্যাঙ্গালোর। নেক্সট লেখো উত্তরের এথেন্স অর্থাৎ এথেন্স অফ ইস্ট, এথেন্স, এথেন্স অফ ইস্ট, উত্তরের এথেন্স বলা হয় কোন শহরকে, বলা হয় তামিলনাড়ুর মাদুরাই, 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 তামিলনাড়ুর মাদুরাইকে বলা হয়
উত্তরের এথেন্স। নেক্সট লেখো 12 নম্বর দিয়ে যে এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া, এভারগ্রিন সিটি, এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া, এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলা হয় কেরালার রাজধানী থিরুবানান্তপুরম। তিরুবানান্তপুরম, কেরালার রাজধানী তিরুবানান্তপুরমকে বলা হয় এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া। নেক্সট এখান থেকে লেখো 13 নম্বর দিয়ে সিটি অফ তাজ, সিটি অফ তাজ, সিটি অফ তাজ কাকে বলা হয়? বলা হয় আগ্রা, আগ্রা, আগ্রা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। নেক্সট লেখো 14 নম্বর সঙ্গম সিটি, সঙ্গম সিটি, সঙ্গম সিটি বলা হয় এলাহাবাদকে, এলাহাবাদ, এলাহাবাদ এখন নাম চেঞ্জ হয়েছে কি প্রয়াগরাজ, প্রয়াগরাজ, প্রয়াগরাজ কোন স্টেট? উত্তরপ্রদেশ। নেক্সট লেখো 15 নম্বর দিয়ে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, ল্যান্ড অফ, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, ল্যান্ড অফ ব্ল্যাক, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গলের আসানসোল, আসানসোল, আসানসোলকে বলা হয় ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। নেক্সট লেখো যে ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেল। সিটি অফ পিস, সিটি অফ শান্তি, পিস শান্তির শহর, সিটি অফ পিস বলা হয় কাকে? বলা হয় ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানকে, বর্ধমান, বর্ধমান ওয়েস্ট বেঙ্গল বলা হয় কি সিটি অফ পিস। নেক্সট এখান থেকে লেখো, নেক্সট লেখো টেম্পল সিটি অফ ইন্ডিয়া, টেম্পল সিটি অফ ইন্ডিয়া, টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয় ভুবনেশ্বর, ভুবনেশ্বর কোন স্টেট? ওড়িশা, ওড়িশার ভুবনেশ্বরকে বলা হয় কি টেম্পল সিটি অফ ইন্ডিয়া। কোশ্চেন দেবে যে আচ্ছা এটা কত নম্বর ছিল? ওইদিকে 16 হলো, তাহলে এটা ছিল 17 নম্বর, 17 নম্বর। 18 নম্বর দিয়ে লেখো যে উত্তরের ভেনিস, দ্য ভেনিস অফ, দ্য ভেনিস অফ ইস্ট, উত্তরের ভেনিস বলা হয় কোন শহরকে? তো উত্তরের ভেনিস বলা হয় আলপুজা, আলপুজা, আলাপুজা, কেরালা। নেক্সট লেখো 19 নাম্বার গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। তো গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় ব্যাঙ্গালোরকে, ব্যাঙ্গালোরকে, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর কোন স্টেট? কর্ণাটক, শর্টে লিখলাম কে আর, ফুল নাম তোমরা লিখে নেবে। নেক্সট 20 নম্বর দিয়ে লেখো যে ডেট্রয়েট অফ এশিয়া কাকে বলা হয়? ডেট্রয়েট, ডেট্রয়েট অফ এশিয়া এক্সামে কোশ্চেন দিয়েছিল, রিসেন্টলি এক্সামে কোশ্চেন দিয়েছিল। ডেট্রয়েট অফ এশিয়া হলো চেন্নাই, চেন্নাই তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। নেক্সট লেখো স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, স্কুল ক্যাপিটাল, স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় দেরাদুন, বলা হয় দেরাদুনকে, দেরাদুন, দেরাদুন উত্তরাখণ্ডের মধ্যে পড়ে, উত্তরাখণ্ড,
উত্তরাখণ্ডের মধ্যে পড়ে দেহরাদুন। নেক্সট এখান থেকে লেখো 22 নাম্বার, কুইন অফ দ্য হিলস। কুইন অফ দ্য হিলস, কুইন অফ দ্য হিল, কুইন অফ দ্য হিলস কাকে বলা হয়? বলা হয় মানে পাহাড়ের রানী কাকে বলা হয়? আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং। পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিং। দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলকে বলা হয় কুইন অফ দ্য হিলস। নেক্সট লেখো ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওয়াইন, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলা হয় নাসিক। নাসিক শহরকে। নাসিক শহর কোথায়? মহারাষ্ট্র। শর্টে লিখলাম এমআইস, মহারাষ্ট্র লিখে নেবে। নেক্সট লেখো ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। ডায়মন্ড, ডায়মন্ড সিটি, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, অথবা যদি দেয় দ্য সিল্ক সিটি, তো অ্যান্সার একটাই হবে, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলো বা দ্য সিল্ক সিটি অফ ইন্ডিয়া। সুরাট, গুজরাটের সুরাট, গুজরাট, গুজরাটের সুরাট। তো এখানে এই যে 24টা লেখালাম এবং কোশ্চেনটা দিয়ে হলো কটা? 25টা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছে এবং বলতে পারো পিএসসি যে সমস্ত এক্সামগুলো হয়, পিএসসির মোস্ট ফেভারিট কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হলো এই টাইপের কোশ্চেন, আর বিশেষ করে মিসেলেনিয়াসের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে এবং খাতায় নোট ডাউনের পাশাপাশি নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। নেক্সট কোশ্চেন, লিফট কে আবিষ্কার করেন? লিফট কে আবিষ্কার করেন? তো লিফট আবিষ্কার করেছেন কে? লিফট আবিষ্কার করেছেন ওটিস। ওটিস আবিষ্কার করেছেন কে? ওটিস আবিষ্কার করেছেন লিফট। লিফটের এই ধরনের যে মানে এই যে ধারণা, লিফট যেটা কি হয়, আমরা দেখেছি যে বহুতল বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠার জন্য একটা সহজ পদ্ধতি হলো লিফট, বা বহুতল বিল্ডিং এ কোনো জিনিসপত্র নিচ থেকে উপরে তোলার জন্যও কিন্তু লিফট ব্যবহার করা হয়। তো এই লিফটের যে ধারণা, এই ধারণার উদ্ভাবক কে ছিলেন? উদ্ভাবক ছিলেন একজন রোমান আর্কিটেক্ট, তার নাম ছিল আর্কিমিডিস। কে? যদি কোশ্চেন দেয় যে লিফটের ধারণার উদ্ভাবক, লিফটের ধারণার উদ্ভাবক, এবং এটা কিন্তু বহুদিন আগে এই ধারণাটা এসেছিল কার মাথায়? আর্কিমিডিস। আর্কিমিডিস প্রায় খ্রিস্টপূর্বাব্দ 236 বিফোর ক্রাইস্টে কিন্তু এই ধারণা কার মাথায় এসেছিল? রোমান আর্কিটেক্ট আর্কিমিডিসের মাথায় কিন্তু এসেছিল। অবশেষে এর সফল যে রূপদান সেটা কিন্তু বহু বছর পরে কে করেছে? এলিসা ওটিস। ফুল নাম কি? ফুল নাম হলো এলিসা, এলিসা ওটিস। এলিসা ওটিস কত সালে? 1852 সালে তিনি সফলভাবে কিন্তু এই লিফটের রূপদান তিনি দিয়েছিলেন, যে লিফটটা এইভাবে বানাতে হবে, বা লিফটের আবিষ্কারককে অ্যান্সার হবে এলিসা ওটিস। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে এগুলোর সাথে যদি আমরা রিলেট করাই, তাহলে গ্রাহাম বেল কি আবিষ্কার করেন? টেলিফোন, টেলিফোন। আর রোনাল্ড রস কি আবিষ্কার করেন? রোনাল্ড রস কিন্তু আবিষ্কার করেছিলেন যে মশার দ্বারাই ম্যালেরিয়া ছড়ায়। মশার দ্বারা ম্যালেরিয়া ছড়ায়। মশার দ্বারাই কিন্তু ম্যালেরিয়া ছড়ায়। এটা প্রথম কে দেখেছিলেন বা কে আবিষ্কার করেছিলেন? রোনাল্ড রস। আর জাচারিয়াস জনসেন ইনি মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন 1585 সাল নাগাদ। জাচারিয়াস জনসেন ইনি কিন্তু মাইক্রোস্কোপের আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এবার এখান থেকে কিছু এখানে নোট ডাউন করো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে লেখো যে ইনভেনশন মানে কি বানিয়েছে? ইনভেনশন। আর ডান সাইডে লেখো ইনভেন্টর, কে বানিয়েছে? ইনভেন্টর
ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর, প্রায় এখানেও ধরতে পারো প্রায় 15-20টা মতো লেখাবো। তো ফার্স্ট লেখো এসি, এয়ার কন্ডিশন, একটু ফার্স্ট ফার্স্ট লিখবে অনেকগুলো। এসি, এসি কে কে বানিয়েছে? উইলস কেরিয়ার, উইলিস কেরিয়ার, উইলিস কেরিয়ার। তোমরা এখন কেরিয়ারের যে এসির নাম শুনেছো বা দেখো, তো এই কেরিয়ারই কিন্তু ফার্স্ট এসি মেকিং কোম্পানি। তো এসি কে বানিয়েছে? এই উইলস কেরিয়ার, এবং তার নাম অনুসারে কোম্পানির নাম হয়েছে কিন্তু কেরিয়ার। নেক্সট লেখো অ্যাটম বোম, অ্যাটম বোম সম্ভবত এর আগের 2-3টে আগের ক্লাসে কিন্তু এগুলো পড়িয়েছিলাম। অ্যাটম বোম, অ্যাটম বোম কে আবিষ্কার করেন? শুধুমাত্র মনে রাখবে ওপেন হেইমার, ওপেন হেইমার, ওপেন হেইমার, ওপেন হেইমার। ফুল নাম হলো জুলিয়াস আর ওপেন হেইমার। 3 নম্বর দিয়ে লেখো প্লেন, এয়ারপ্লেন, এয়ারপ্লেন, এয়ারপ্লেন কে বানিয়েছে? এয়ারপ্লেন বানিয়েছে দুজন ব্রাদার, মানে রাইটস ব্রাদার, রাইটস ব্রাদার, রাইটস, রাইটস ব্রাদার, রাইটস ব্রাদার। তো রাইটস ব্রাদারের নামও হয়তো দিতে পারে, তো দুজনের নাম মনে রাখবে কি? একজনের নাম উইলবার, একজনের নাম উইলবার রাইট, একজনের নাম উইলবার রাইট, এবং আরেকজনের নাম কি? আরেকজনের নাম অরভিলি, অরভিলি, অরভিলি রাইট। 4 নম্বর দিয়ে লেখো যে ব্যারোমিটার, 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 এগুলো কিন্তু আমরা ক্লাস 7-8-এ পড়ে এসেছি ব্যারোমিটারের আবিষ্কারককে। তো টরিসেলি, টরিসেলি, টরিসেলি ব্যারোমিটারের কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট লেখো ব্লাড গ্রুপ, আমাদের রক্তের গ্রুপ প্রথম কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ। তো লেখো কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার কি আবিষ্কার করেছিলেন? ব্লাড গ্রুপ। নেক্সট লেখো 6 নম্বর দিয়ে যে ডিজেল ইঞ্জিন, ডিজেল, ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো এনার নাম মনে রাখা সব থেকে সহজ, রুডলফ ডিজেল, রুডলফ ডিজেল, রুডলফ ডিজেল। নেক্সট লেখো, এখান থেকে কটা হলো? 6টা। নেক্সট 7 নম্বর দাও, 7 নম্বর দিয়ে এখানে লেখো ডিনামাইট, ডিনামাইট। আচ্ছা, ডিনামাইটটা বহুবার পড়িয়েছি, কে আবিষ্কার করেছেন? নোবেল কার নাম অনুসারে দেওয়া হয়? আলফ্রেড নোবেল। তো এই আলফ্রেড নোবেল, আলফ্রেড, আলফ্রেড নোবেল আবিষ্কার করেছেন কি? আবিষ্কার করেছেন ডিনামাইট 1901 সালে। এনার নাম থেকেই, মানে আলফ্রেডের নাম অনুসারেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। কত সাল থেকে? 1901 সাল থেকে। 8 নম্বরে লেখো লাইট বাল্ব, আগেকার দিনে যে হলুদ রঙের যে বাল্ব ছিল ফিলামেন্ট ওয়ালা, এই লাইট বাল্ব কে আবিষ্কার করেছিলেন? লাইট বাল্ব, লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন থমাস এডিসন, থমাস, থমাস এডিসন। নেক্সট লেখো 9 নম্বর দিয়ে যে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করেন? পিরিয়ডিক টেবিলের আবিষ্কার হলেন দিমিত্রি মেন্ডেলিভ, পিরিয়ডিক টেবিলের আবিষ্কারক হলেন কে? দিমিত্রি মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। নেক্সট লেখো 10 নম্বর দিয়ে পেনিসিলিন, 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 পেনিসিলিনের আবিষ্কারককে আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার, আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং হলেন কি? পেনিসিলিনের আবিষ্কারক। নেক্সট লেখো 11 নম্বর দিয়ে রেডিয়াম, রেডিয়ামের আবিষ্কারক কে? রেডিয়ামের আবিষ্কারক হলেন মেরি অ্যান্ড পিয়ের কুরি, মেরি, মেরি অ্যান্ড পিয়ের কুরি।
মেরি অ্যান্ড পিয়ের কুরি। 12 নম্বরে লেখো থার্মোমিটার। থার্মোমিটার থার্মোমিটার থার্মোমিটারের আবিষ্কারক কে? থার্মোমিটারের আবিষ্কারক হলেন গ্যালিলিও। গ্যালিলিও। নেক্সট লেখো 13 নম্বর দিয়ে যে বিবর্তনের তত্ত্ব অর্থাৎ থিওরি অফ ইভলিউশন। থিওরি অফ ইভলিউশন কার? বিবর্তনের তত্ত্ব চার্লস ডারউইন। চার্লস ডারউইন। নেক্সট লেখো টেলিফোন। টেলিফোন তো এক্ষুনি বললাম, অপশানেই ছিল, গ্রাহাম বেল। নেক্সট বাকি থাকছে এক্সরে। এক্সরে লেখো। এক্সরে কার? রনজেন। রনজেন। নেক্সট 15 নম্বর দিয়ে লেখো টেলিফোন হয়েছে যখন মোবাইল ফোনটা লিখে নাও। মোবাইল ফোন। মোবাইল ফোন কে? মার্টিন কুপার। মার্টিন কুপার। মার্টিন কুপার। মার্টিন কুপার। নেক্সট লেখো স্টিম ইঞ্জিন। এখানে ছোটভাবে লিখে দিচ্ছি এই সাইডে, লেখো এখানে স্টিম ইঞ্জিন 16 নম্বর দিয়ে। স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন থমাস সাভেরি। থমাস সাভেরি। নেক্সট 17 নম্বর দিয়ে লিখে নাও এখান থেকে ওয়ান ম্যান সাবমেরিন। সাবমেরিন ব্র্যাকেটে লেখো ওয়ান ম্যান সাবমেরিন। সাবমেরিন ওয়ান ম্যান কে আবিষ্কার করেছিলেন? আবিষ্কার করেছিলেন ডেভিড বুশনেল। ডেভিড বুশনেল। আর লাস্ট আরেকটা লিখে নাও এখানে 18 নম্বর দিয়ে যে রকেট কে আবিষ্কার করেন? রকেট আবিষ্কার করেন রবার্ট হাচিং। রবার্ট হাচিং গোড্রাড। রবার্ট হাচিং গোড্রাড আবিষ্কার করেন কি? রকেট। আর লিফট কে কোশ্চেনে ছিল? লিফট হলেন এলিসা ওটিস। আর ধারণার উদ্ভাবক ছিলেন আর্কিমিডিস, রোমান আর্কিটেক্ট। নেক্সট কোশ্চেনে চলে আসো, কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস করেছিল? শকদের ধ্বংস সাধন করেছিল কোন গুপ্ত সম্রাট? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেকেন্ড চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের কিন্তু তিনি ধ্বংস করেছিলেন। ধ্বংস করে তিনি একটা উপাধি পেয়েছিলেন। কি উপাধি? সকারি উপাধি ধারণ করেছিলেন। সকারি উপাধি ধারণ করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইনি কিন্তু বিক্রমাদিত্য উপাধিও কিন্তু পেয়েছিলেন। আচ্ছা, এখান থেকে বাকি যে এখানে প্রত্যেকটা গুপ্ত বংশের রাজাদের নাম লেখা আছে, তো কিছু গুপ্ত বংশের ব্যাপারে ডিসকাস করব তোমাদের এখানে। রাজার নাম ওয়াইজ তো ফার্স্টে লেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সেখানে ফার্স্টে লিখে নাও দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের উচ্ছেদ করে তিনি কিন্তু সকারি উপাধি পেয়েছিলেন। নেক্সট লেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে নবরত্ন ছিল। নবরত্ন। এই নবরত্নতে কে কে ছিল? একজন ছিলেন কালিদাস। তো কোশ্চেন দেয় যে কালিদাস কার রাজসভায় ছিলেন? তো অ্যান্সার লিখবে কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার। ভারতের শেক্সপিয়ার। শকুন্তলম, রঘুবংশম এই সমস্ত বই কে লিখেছেন? বই লিখেছেন কালিদাস। তো এগুলো কিন্তু অলরেডি তোমাদের এসএসসির যে ক্লাস সেখানে কিন্তু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর পড়ানো হচ্ছে। তাই বারবার বলছি, তোমাদের যে সমস্ত এক্সামে জিকে জিএস এর ক্লাস আছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু তোমাদের
এই ক্লাসে যে সমস্ত জিকে জিএস এর ক্লাস প্রোভাইড করা হচ্ছে, যেমন এটা দেখছো পিএসসির, এছাড়া এসএসসির একটা জিকে জিএস এর ক্লাস হয়, এছাড়া পুলিশেরও কিন্তু একটা জিকে জিএস এর ক্লাস হয়। তাই তোমাদের এক্সামে একটা উদাহরণ দিয়ে বলছি, যে শুধুমাত্র তোমাদের যদি পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসেলেনিয়াস এর জন্যই টার্গেট থাকে, তবুও তোমাদেরকে বলবো যে পুলিশের যে ক্লাস চলছে, এসএসসির জন্য যে জিকে জিএস এর ক্লাস চলছে, সেই ক্লাসগুলো ফলো করবে, কারণ ওখানেও যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। অর্থাৎ একটা ছোট বাংলায় বলছি যে জিকে জিএস যে সমস্ত এক্সামে আছে, প্রত্যেকটার এক্সামের জন্য কিন্তু কিন্তু এই জিকে জিএস এর ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকটা ক্লাসেই জিকে জিএস এর ক্লাস তোমরা ফলো করবে। আচ্ছা, নেক্সট লেখো নবরত্ন। নবরত্নেতে নেক্সট ব্যক্তির নাম লেখো ধন্বন্তরী। কোশ্চেন দিয়েছিল এক্সামে যে ধন্বন্তরী কোন ডিপার্টমেন্ট সামলাতেন। ধন্বন্তরী কোন ডিপার্টমেন্ট? তো ধন্বন্তরী কি ছিল? ধন্বন্তরী ছিল একজন কিন্তু চিকিৎসক, তো মেডিকেল ডিপার্টমেন্ট। চিকিৎসক, চিকিৎসক ছিলেন কে? ধন্বন্তরী। নেক্সট লেখো নবরত্নের মধ্যে ছিলেন বীর সেন। কে ছিলেন? বীর সেন। বীর সেন ছিল কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন কে? বীর সেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আরেকটা ফ্যাক্ট লিখে নাও, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু বাইরের দেশ থেকে একজন পরিব্রাজক ভারতে আসেন। তো সেটা কে? কোথা থেকে? চীন থেকে। তো চীনা পরিব্রাজক, চীনা পরিব্রাজক ভারতে আসেন। তার নাম কি? তার নাম হলো ফা হিয়েন। ফা হিয়েন। দুজন চীনা ব্রাজক কিন্তু ভারতে এসেছিলেন, চীনা পরিব্রাজক। একজন ছিলেন হিউয়েন সাং, যিনি এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। আরেকজন ব্যক্তি হলেন ফা হিয়েন, যিনি এসেছিলেন চন্দ্রগুপ্তের আমলে। এনার লেখা বইয়ের নাম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এনার লেখা বইয়ের নাম হলো ফো কিউ কি। ফো ফো কিউ কি লেখা কার লেখা? ফা হিয়েনের লেখা বইয়ের নাম। নেক্সট এখান থেকে হেডিং করো সমুদ্রগুপ্ত। এখান থেকে হেডিং করো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, আচ্ছা সমুদ্রগুপ্তের ব্যাপারে এখানে আমি নিচেই লিখে দিচ্ছি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত থেকে যে কোশ্চেন দেবে যে লিচ্ছাবি দৌহিত্র, লিচ্ছাবি, লিচ্ছাবি দৌহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কোশ্চেন দেবে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কে? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে, আর লেভেল যদি একটু হার্ড হয় কোশ্চেনে, তখন কোশ্চেন দেবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? তো বলেছেন বি এস স্মিথ। বি এস স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। আর আরেকটা কোশ্চেন দেবে সমুদ্রগুপ্ত থেকে, যে সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায় কোন গ্রন্থ থেকে? তো এর ব্যাপারে জানা যায় এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায়। কোশ্চেন দেবে এলাহাবাদ প্রশস্তির নতুন নাম কি হয়েছে? তো নতুন নাম হয়েছে প্রয়াগ প্রশস্তি। নতুন নাম হয়েছে প্রয়াগ প্রশস্তি। তো অপশানে হয়তো জানতে চাইতে পারে যে সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায় কোন কোন গ্রন্থ থেকে? তো অপশানে এলাহাবাদ প্রশস্তি না থেকে প্রয়াগ প্রশস্তি থাকতে পারে। তো অ্যান্সার কি হবে? প্রয়াগ প্রশস্তি। কোশ্চেন দেবে এই এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন? লিখেছেন হরি সেন। হরি সেনের লেখা হলো এই এলাহাবাদ প্রশস্তি, অর্থাৎ প্রয়াগ প্রশস্তি। নেক্সট পেজে লেখো কুমারগুপ্ত। কুমারগুপ্ত, কুমার কুমারগুপ্ত। কুমারগুপ্ত থেকে ইম্পর্টেন্স কি? নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা, নালন্দা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটির স্থাপন কে করেন? নালন্দা ইউনিভার্সিটির স্থাপন করেছিলেন কুমারগুপ্ত। কোথায়? এটা কিন্তু বিহারে। বিহারে কিন্তু নালন্দা ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন। কোশ্চেন যেটা দেবে সেটা কি? সেটা হলো বিশ্বের প্রথম ইউনিভার্সিটি, বিশ্বের, লিখে নাও, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম ইউনিভার্সিটি, বিশ্বের প্রথম ইউনিভার্সিটি যেখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে। যেখানে কি? হোস্টেল ফ্যাসিলিটি,
যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল, যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল। তো অ্যান্সার কি বলবে? নালন্দা ইউনিভার্সিটি। এবার এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বিশ্বের প্রথম ইউনিভার্সিটি কোনটা, বিশ্বের বিশ্বের প্রথম বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি কোনটা, তখন অ্যান্সার কি করবে? নালন্দা? না, তখন অ্যান্সার হবে তক্ষশিলা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা ইউনিভার্সিটি হলো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে এখন পাকিস্তানে অবস্থিত। আর যদি কোশ্চেন দেয় যে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল, হোস্টেলের কথা যদি উল্লেখ করে, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে নালন্দা ইউনিভার্সিটি। কে স্থাপন করেছিলেন? কুমারগুপ্ত স্থাপন করেছিলেন। আচ্ছা, এখান থেকে আরো দুটো কোশ্চেন গুপ্ত বংশ থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। লেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে আর গুপ্ত বংশের অন্তিম রাজাকে, অন্তিম শাসককে। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। আর গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? বিষ্ণুগুপ্ত। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এই দুটো থেকে, মনে রাখবে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, অন্তিম শাসক কে ছিলেন? অন্তিম শাসক ছিলেন কিন্তু বিষ্ণুগুপ্ত। চলে আসো পরের কোশ্চেন, মোচি কোন নদীর উপনদী? তো মোচি হলো মহানন্দার উপনদী, মহানন্দা। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মোচি নদীটা নেপালের মহাভারত পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়ে বিহারের কিষানগঞ্জে মহানন্দার সাথে কিন্তু এটা মিশেছে। আচ্ছা, এখানে বাকি যেগুলো নদীর নাম আছে, এদের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো গঙ্গা। গঙ্গা থেকে দুটো লেখো, গঙ্গার ডান তীরের উপনদী, রাইট সাইড ট্রিবিউটারি। আরেকটা লেখো গঙ্গার লেফট সাইড ট্রিবিউটারি, গঙ্গার বাম তীরের উপনদী। এইভাবে কিন্তু স্পেসিফিক ভাবে কোশ্চেন আসে, খেয়াল রাখবে। তো রাইট সাইডের উপনদীর মধ্যে সব থেকে বড় উপনদী হলো যমুনা, যমুনা। আচ্ছা, যমুনা থেকে কোশ্চেন দেবে, কি কোশ্চেন দেবে এখানে লিখে রাখো, এখানে নোট করো যে ভারতের সব থেকে বড় উপনদী। এইভাবে কোশ্চেন এসেছিল তোমাদের, ভারতের সব থেকে বড় উপনদী কোনটি? তো অ্যান্সার কি লিখবে? যমুনা। যমুনা হলো ভারতের সব থেকে বড় উপনদী, তার পাশাপাশি গঙ্গার সব থেকে বড় উপনদী, এবং গঙ্গার ডান তীরের উপনদী হলো কি? ডান তীরের উপনদী হলো গঙ্গা, সরি যমুনা। নেক্সট লেখো সোন, সোন কিন্তু গঙ্গার ডান সাইডের উপনদী। লেখো পুনপুন, পুনপুন হলো গঙ্গার ডান সাইডের উপনদী, এবং দামোদর, দামোদর হলো গঙ্গার ডান সাইডের উপনদী। এবার যদি বলে গঙ্গার লেফট সাইড ট্রিবিউটারিজ, বাম তীরের উপনদী কোনটা? আচ্ছা, ডান তীর বাম তীর কিভাবে বুঝবে? সাপোজ ধরো নদীটা এই হচ্ছে নদী, এর দিক থেকে মনে করো এখানে পাহাড়, এই পাহাড় থেকে এই সমতলের নিচের দিকে নেমে আসছে, এই নদী যাচ্ছে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। তাহলে নদী যেখান থেকে যেদিকে নেমে যাচ্ছে, মানে নদীর গতিপথ কোন দিকে? নদীর গতিপথ কিন্তু এই দিকে, নদীর গতিপথ এই দিকে, অ্যারো মার্ক দিচ্ছি, এই দিকে নদীর গতিপথ। তাহলে যেদিকে নদীর গতিপথ, নদী যেদিকে চলে যাচ্ছে সেই দিকে মুখ করে এখানে তুমি দাঁড়িয়ে পড়ো, এই জায়গায় এখানে দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে পড়লে এবার তোমার ডান হাত যেদিকে পড়বে, তাহলে ডান হাত কোন দিকে? নিচের দিকে পড়বে অবভিয়াসলি, রাইট সাইড। আর বাম হাত যেদিকে পড়বে সেটা হলো লেফট সাইড। তো এই রাইট সাইডে যে সমস্ত নদী এসে মিশছে, মানে এখান থেকে ধরো একটা নদী এসে এখানে মিশলো, এখান থেকে একটা নদী গিয়ে এখানে মিশলো, তো এই নদীগুলোকে বলবো গঙ্গার ডান তীরের উপনদী। আশা করি বোঝাতে পেরেছি কোন কিভাবে ডান তীরের উপনদী কিভাবে বাম তীরের উপনদী নির্বাচন করা হয়। তো এইভাবে মানে নদী যেদিকে প্রবাহ হচ্ছে সেই দিকে মুখ করে দাঁড়াবো, ডান সাইড তোমার যেদিকে পড়বে সেই দিক থেকে যে নদীগুলো এসে বড় নদীতে মিশছে, অর্থাৎ সেই ছোট নদীগুলো হলো সেই বড় নদীটার ডান তীরের উপনদী, একইভাবে ভাইস ভার্সা হলো বাম তীরের উপনদী। তাহলে গঙ্গার বাম তীরের উপনদীর মধ্যে লেখো গোমতী, গোমতী।
তারপর লেখো ঘাগরা বা ঘারঘারা, ঘারঘারা। আর লেখো গন্ডাক, গন্ডাক, গন্ডাক। লেখো কোশি, কোশি, যেটাকে বলা হয় বিহারের দুঃখ। কোশি নদীকে বলা হয় কি? বিহারের দুঃখ বলা হয়। আর গঙ্গা কিন্তু ভারতের সব থেকে বড় নদী। লেন্থ কত? 25 কিলোমিটার। অনেক বইতে 2500 কিলোমিটার পাবে। তো এর আশেপাশে যে অ্যান্সার থাকবে সেটা মার্কিং করবে। তাহলে কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে বড় নদী, ভারতের সব থেকে বড় নদী বলছে, এবার উপনদী না, তখন অ্যান্সার কি করবে? গঙ্গা রিভার, গঙ্গা রিভার। কিন্তু যদি কোশ্চেন এইভাবে দেয় ভারতের সব থেকে বড় উপদ্বীপীয় নদী, উপদ্বীপীয়, উপদ্বীপীয় নদী, অর্থাৎ ইংলিশে যদি আমি এটাকে বলি যে লার্জেস্ট, লার্জেস্ট পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া, লার্জেস্ট পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হয়ে যাবে গোদাবরী, গোদাবরী, গোদাবরী। লেন্থ কত গোদাবরী রিভারের? একদম এক্সাক্ট মনে রাখতে হবে, 1465 কিলোমিটার হলো এর লেন্থ। তাহলে কি বললাম কোশ্চেন? যে লার্জেস্ট পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া, পেনিনসুলারের মানে কি? উপদ্বীপীয়। কি অর্থ এর উপদ্বীপীয় বা পেনিনসুলার? এর অর্থ হলো ভারতের থেকে উৎপত্তি এবং ভারতের মধ্যে গিয়ে কিন্তু শেষ হয়েছে, মানে ভারতের এরিয়ার মধ্যে উৎপত্তি, ভারতের এরিয়ার মধ্যে শেষ হয়েছে। তাই এখানে এই নদীকে বলা হচ্ছে যে উপদ্বীপীয় নদী। কিন্তু গঙ্গার ক্ষেত্রে চিন্তা করে দেখো, গঙ্গা ভারত থেকে উৎপত্তি হলেও এই গঙ্গা পতিত হয়েছে বাংলাদেশে গিয়ে। মানে গঙ্গা যখন ভাগ হচ্ছে, একটা হুগলি আর একটা পদ্মা, সেই পদ্মা প্রবেশ করছে বাংলাদেশে, সেই পদ্মা ওই দিক থেকে আসা ব্রহ্মপুত্রের সাথে মিশে মিশে নাম হয়ে যাচ্ছে মেঘনা, এবং মেঘনা গিয়ে মিশছে কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে। অর্থাৎ লাস্টের যে পার্টটা, এই পদ্মা নদী এবং মেঘনা নদী, এটা কিন্তু অন্য দেশের মধ্যে পড়ছে। সেই কারণে আমি এটাকে বলতে পারছি না যে গঙ্গা হলো পুরোপুরি উপদ্বীপীয় নদী। এবং সেই কারণে যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বড় উপদ্বীপীয় নদী কোনটা, তখন অ্যান্সার করতে হবে গোদাবরী। ফার্স্ট অপশনে কিন্তু গঙ্গা থাকবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে ভুল করবে, এটা কিন্তু খেয়াল করে অ্যান্সার মার্কিং করবে যে কি জানতে চাইছে। আর যদি ওভারঅলের মধ্যে জিজ্ঞাসা করে যে ভারতের দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট রিভার অফ ইন্ডিয়া, সেকেন্ড লার্জেস্ট রিভার অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। আর যদি জিজ্ঞাসা করে ভারতের সব থেকে বড় নদী, তো সেটা চোখ বন্ধ করে গঙ্গা। কিন্তু যদি উপদ্বীপীয় দেয়, খেয়াল রাখবে, তখন অ্যান্সার হবে গোদাবরী। আচ্ছা, এখান থেকে গোদাবরী থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো। গোদাবরীকে কি বলা হয়? যেহেতু ভারতের গঙ্গার পরে সব থেকে দীর্ঘতম নদী, অর্থাৎ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, অর্থাৎ গঙ্গার পরবর্তী দীর্ঘতম নদী, তাই এই নদীকে কি বলা হয়? বলা হয় দক্ষিণী গঙ্গা, দক্ষিণী গঙ্গা বলা হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কোশ্চেনটাতেও ভুল করে। কোথায় ভুল করে? কোশ্চেন দেয় যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে। তো খেয়াল করবে, আমি কিন্তু শুধুমাত্র বলেছি দক্ষিণী গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু আমি গোদাবরীর ক্ষেত্রে বলিনি। তো দক্ষিণ ভারতের যখন গঙ্গা বলবে তখন অ্যান্সার হবে কাবেরী নদী, দক্ষিণী গঙ্গা যখন বলবে তখন অ্যান্সার হবে কিন্তু গোদাবরী নদী। কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে। আর গোদাবরীর উপনদী কি কি সেটা এখানে ছোটভাবে এখানে একটু লিখে নাও। কয়েকটা উপনদীর নাম বলছি, যেহেতু এক্সামে কোশ্চেন দেয়। তো এখানে ফার্স্টে লেখো প্রভারা, প্রভারা। নেক্সট লেখো মঞ্জিরা, মঞ্জিরা। নেক্সট লেখো ইন্দ্রাবতী। এই তিনটে মোস্ট মনে রাখবে, ইন্দ্রাবতী, যে এই তিনটে হলো কিন্তু গোদাবরীর উপনদী। এছাড়া আরেকটা মনে রাখো পূর্ণা, পূর্ণাও হলো গোদাবরীর উপনদী। নেক্সট কোশ্চেনে আসো, ধর্ম নিরপেক্ষ শব্দটা
কততম সংবিধান সংশোধনে যুক্ত হয়? তো বহুবার পড়িয়েছি, ধরতে পারো যে এর আগে 58টা ক্লাস হয়েছে, তার মধ্যে কমপক্ষে তোমরা ধরে নাও 5 থেকে 6 বার পড়ানো হয়েছে। তো ধর্ম নিরপেক্ষ কততম অ্যামেন্ডমেন্ট? 42তম। 42তম, 42তম অ্যামেন্ডমেন্ট। হেডিং করো 42তম অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্ট হেডিং করো। কবে হয়েছিল? কোশ্চেন দেবে 1976 সালে। কি হয়েছিল এই 42তম অ্যামেন্ডমেন্টে? লেখো এখানে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল অর্থাৎ আমাদের যে প্রস্তাবনা, প্রিয়াম্বেল আমাদের যে প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাতে কিন্তু 3টে শব্দ যুক্ত হয়েছে। কি কি সেই 3টে শব্দ? একটা হলো একটা হলো সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট, একটা হলো সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা হলো ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। তো সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টে নতুন শব্দ কিন্তু অ্যাড হয় কোন সংশোধনের মাধ্যমে? 42তম সংশোধনের মাধ্যমে। মনে রাখবে একমাত্র একবারই কিন্তু প্রিয়াম্বেল সংশোধন হয়েছে, অনলি ওয়ান, অনলি একবারই, অনলি একবারই কিন্তু সংশোধন হয়েছে কি প্রিয়াম্বেল। সেটা কততম সংশোধনের মাধ্যমে? 42তম সংশোধনের মাধ্যমে। কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে প্রিয়াম্বেল এখনো পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? তো মনে রাখবে একবারই সংশোধন হয়েছে। প্রিয়াম্বেলের কনসেপ্ট নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? টেকেন ফ্রম, লিখবে আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে কনফিউজ করার জন্য, যে প্রিয়াম্বেলের যে ভাষা, যে প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা নিয়েছি ল্যাঙ্গুয়েজ। প্রিয়াম্বেলের কনসেপ্ট নিয়েছি আমরা আমেরিকার থেকে, আর প্রিয়াম্বেলের সংশোধন কিন্তু একবার হয়েছে, এটা কিন্তু এখান থেকে মনে রাখবে। নেক্সট লেখো এখান থেকে যে 42তম সংশোধনের মাধ্যমে এছাড়া আর কি হয়েছে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে, এর আগে পর্যন্ত ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে ছিল না। তো টোটাল কটা অ্যাড হয়েছে এই সংশোধনীর মাধ্যমে? 10টা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু অ্যাড হয়েছে। যদি কোশ্চেন করা হয় যে এখন ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা কটা? এখন ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা হলো 11টা, অর্থাৎ 11th নাম্বার ফান্ডামেন্টাল ডিউটি, এটা অ্যাড হয় কোন সংশোধনের মাধ্যমে? বহুবার কোশ্চেন দিয়েছে, তো 86তম, 86 অ্যামেন্ডমেন্ট। 86 অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 2002 সালে। 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 86তম সংশোধনের মাধ্যমে 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটি, সেই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু অ্যাড করা হয়েছিল। কোশ্চেন দেবে ফান্ডামেন্টাল ডিউটিস এর ব্যাপারে বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে আর্টিকেল নাম্বার 51 এর এতে। কত নম্বর পার্টে বলা আছে? পার্ট নাম্বার 4 এর এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিস এর ব্যাপারে। তাহলে যখন আমাদের সংবিধান লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950, কোশ্চেন দিয়েছিল যে 26 জানুয়ারি 1950-এ যখন আমাদের সংবিধান লাগু হয়, তখন এর মধ্যে কোনটা সংবিধানের অংশ ছিল না? তো অ্যান্সার কি হবে? ফান্ডামেন্টাল ডিউটি। ফার্স্ট অপশন থাকবে ফান্ডামেন্টাল রাইট, সেকেন্ড অপশনে দেবে ফান্ডামেন্টাল ডিউটি, এবং বাকি দুটো অন্য কোনো অপশন দিয়ে দেবে। তো অ্যান্সার কি হবে? ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয় আমাদের সংবিধানে 1976 সালে এসে। নেক্সট লেখো 42তম সংশোধনী থেকে। 42তম সংশোধনীতে কিছু জিনিস আগে আমাদের স্টেট লিস্টের অন্তর্গত ছিল। স্টেট লিস্ট কোন শিডিউলে বলা আছে? 7ম শিডিউল, 7th শিডিউলে কিন্তু আমাদের স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্টের কথা বলা আছে। তো কিছু জিনিস স্টেট লিস্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে কনকারেন্ট লিস্টে, কনকারেন্ট লিস্টের মধ্যে কিছু সাবজেক্টকে। তো স্টেট লিস্টের থেকে কোন কোন জিনিসকে নিয়ে যাওয়া হয়েছে এটাও এক্সামে কোশ্চেন দেয়। তো মনে রাখবে এডুকেশন, এডুকেশন নিয়ে যাওয়া হয়েছে ওয়াইল্ড এনিম্যাল অ্যান্ড বার্ডস,
ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস এগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কোথায়, স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টের মধ্যে। এছাড়া এই 42তম সংশোধনীতে কিছু জুডিশিয়াল পাওয়ারেরও কিন্তু সংশোধন হয়েছে। জুডিশিয়াল পাওয়ার অফ হাইকোর্ট, জুডিশিয়াল পাওয়ার অফ হাইকোর্ট, শর্টে লিখলাম এইচসি, হাইকোর্ট। এছাড়া এই সংশোধনীতে 42তম সংশোধনীর মাধ্যমে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে বলা আছে, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 মধ্যে, পার্ট নাম্বার 4 এর মধ্যে পড়ে। তো এই ডিপিএসপির মধ্যে কিছু আর্টিকেল কিন্তু অ্যাড হয়েছিল। কোন কোন আর্টিকেল অ্যাড হয় এই ডিপিএসপির মধ্যে? ডিপিএসপির মধ্যে অ্যাড হয়েছিল আর্টিকেল নাম্বার 39, 39 এর এ, তারপর আর্টিকেল নাম্বার 43 এর এ, আর্টিকেল নাম্বার 48 এর এ, এগুলো কিন্তু অ্যাড হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে। এই কারণে 42তম যে সংশোধনী, 42তম যে অ্যামেন্ডমেন্ট, এই 42তম অ্যামেন্ডমেন্টকে কি বলা হয়? বলা হয় মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন বলা হয়। কোন সংশোধনীকে? এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে 42তম সংশোধনীকে। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এর থেকে কোশ্চেন দেবে। এছাড়া এখান থেকে আরো দুটো ইম্পর্টেন্ট সংশোধনী আছে, একটা 44তম, একটা 52তম। এই দুটোতে কি কি হয়েছিল এখানে নোট করে নাও, লেখো। 44th, 40 এখানে 42 হয়ে গেল, হ্যাঁ 44তম, 44th অ্যামেন্ডমেন্ট, 42তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? এই 44তম অ্যামেন্ডমেন্ট। তো 42তম কবে হয়েছিল? 42তম হয়েছিল 1976-এ, 44তম হয়েছিল জাস্ট এর 2 বছর পর, অর্থাৎ 1978 সালে। কি এর ইম্পর্টেন্স কি হয়েছিল, এমন কি ঘটনা হয়েছিল? তো এখানে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, এটা আগে ছিল কিসের মধ্যে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এর কোন আর্টিকেলের মধ্যে ছিল আগে? আর্টিকেল নাম্বার 31 আর আর্টিকেল নাম্বার 19-এর এফ, বা অনেক বইতে পাবে 19-এর 6 নম্বর। তো এবিসিডি করে কোনো বইতে লিখেছে, কোনো বইতে 1 2 3 4 5 6 করে লিখেছে। তো 19-এর 6 বা এফ, এফ এর প্লেস ভ্যালু 6, তোমরা প্রত্যেকে জানো যারা রিজনিং এর ক্লাস দেখছো, সেখানে কিন্তু বারবার বলা হয়। তো যাই হোক, সেটা বাদ দাও, এখানে যেটা দরকার সেটা দেখো। তো 19-এর এফ বা আর্টিকেল 31-এ, এই দুটোতেই কিন্তু ফান্ডামেন্টাল, এই দুটোই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, এবং এই দুটোতেই রাইট টু প্রপার্টির ব্যাপারে বলা ছিল। তো এই রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইটস থেকে হটিয়ে দেওয়া হয়েছে, হটিয়ে এখন এটাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? লিগাল রাইটস এর মধ্যে, লিগাল রাইটস। তাহলে কোন আর্টিকেলে এখন এটা স্থান পেয়েছে? তো আর্টিকেল নাম্বার 300-এর এ, 300-র এ নাম্বার ধারাতে কিন্তু এখন এটা স্থান পেয়েছে। এখন রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না, এ দুটোকে হটিয়ে দেওয়া হয়েছে। নেক্সট লেখো সংশোধনী 52তম, 52তম অ্যামেন্ডমেন্ট, 52তম সংশোধনী। 52তম সংশোধনীটা কবে হয়েছিল? 1985, 1985। কি ছিল এর ইম্পর্টেন্স? এর ইম্পর্টেন্স ছিল অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল। কবে আনা হয়েছিল অ্যান্টি ডিফেকশন ল? কোন সংশোধনীর মাধ্যমে? 52তম সংশোধনীর মাধ্যমে। কবে এসেছিল? 1985 সালে, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন। এই অ্যান্টি ডিফেকশন ল কততম শিডিউলে এটা স্থান পেয়েছে? তো 10তম শিডিউলে, 10 শিডিউলে। 10 শিডিউলে কি বলা হয়েছে? কোশ্চেন দেয় যে অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলে বলা হয়েছে? তো মনে রাখবে 10তম শিডিউলে বলা হয়েছে অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন। নেক্সট কোশ্চেনে চলে আসো, ভিটামিন বি12-এ কোন ধাতু পাওয়া যায়? তো ভিটামিন বি12-এ পাওয়া যায় কোবাল্ট, কোবাল্ট পাওয়া যায় ভিটামিন বি12-এ, সরি বি2 নয়, বি12-এ, বি12-তে। আচ্ছা, কোবাল্ট পাওয়া যায় ভিটামিন বি12-তে। এবার যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি
কারণ এটা কিন্তু এখান থেকে 5টা 6টা ক্লাস আগে ভিটামিন সম্বন্ধে ডিসকাস করেছি, আজকেও ডিসকাস করে দেবো। তো তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি, মানে কেমিক্যাল নেম কি, তো ভিটামিন বি12 এর কেমিক্যাল নেম কি? কেমিক্যাল নেম হলো কোবালামিন। কোবালামিন। তো এই নামটা যদি মুখস্থ থাকে, সাপোজ হয়তো আমি এই কোশ্চেনটা পড়াইনি, তো কোবালামিন নামটা মুখস্থ আছে যে ভিটামিন বি12, তো এখান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে কোবাল্ট। তো যেহেতু কোবাল্ট ধাতু পাওয়া যায় ভিটামিন বি12-এ, তাই সেখান থেকেই কিন্তু এর নামকরণ হয়েছে যে কোবালামিন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কোবাল্ট। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোবাল্টের রাসায়নিক সংকেত CO, ছোট হাতের ও, কে বলা হয় কি? কোবাল্ট। আচ্ছা, কোশ্চেন যদি দেয় যে লংগেস্ট অ্যান্ড মোস্ট কমপ্লেক্স ভিটামিন কোনটা? লংগেস্ট দীর্ঘতম, সরি লংগেস্ট বলছি, লার্জেস্ট সব থেকে বড়, সব থেকে বড় ভিটামিন যদি জিজ্ঞাসা করে লার্জেস্ট, অথবা যদি জিজ্ঞাসা করে যে মোস্ট কমপ্লেক্স ভিটামিন, মোস্ট কমপ্লেক্স ভিটামিন, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই কোবালামিন, অর্থাৎ ভিটামিন বি12 হলো সব থেকে বড় এবং সব থেকে জটিল ভিটামিন বি12। এবার এখানে তোমরা হেডিং করো এই জায়গাতে, যে তোমরা জানো যে কিছু ভিটামিন আছে জলে দ্রবীভূত, কিছু আছে ফ্যাটে দ্রবীভূত। তো কোশ্চেন এইভাবেও দেয় যে এর মধ্যে কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত নয়, বা এর মধ্যে কোন ভিটামিন জলে দ্রবীভূত, এইভাবে কিন্তু কোশ্চেন আসে, তো খেয়াল রাখবে। তো আর এবং সেখানে কিন্তু কোশ্চেন দিয়ে দেবে, মানে সেখানে ভিটামিন বি12 বা বি1 বা বি টু এরকম কিন্তু দেবে না। সাপোজ দিল যে এর মধ্যে কোনটা জলে দ্রবীভূত নয়, তো প্রত্যেকেই জানে যে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এগুলো হলো জলে দ্রবীভূত। তো ভিটামিন বি1 দিক, 2 দিক, 3 দিক, 5 দিক, তো সবকটাই জলে দ্রবীভূত। তো সেখানে এরকম দেবে না, সেখানে দেবে রাসায়নিক নেম লিখে দেবে। সেখানে দেবে হয়তো বায়োটিন, দিল পাইরোডক্সিন, দিল হয়তো টেকোফেরল, দিল হয়তো প্যান্থোনিক। এই তো রিসেন্টলি কাল না পরশু যে তোমাদের এএনএম জিএনএম যে এক্সাম হয়েছে, সেখানেই কিন্তু কোশ্চেনটা দিয়েছে যে এর মধ্যে কোনটা জলে দ্রবীভূত ভিটামিন নয়, এবং সেখানে রাসায়নিক নামই কিন্তু লেখা ছিল। তো খেয়াল রাখবে, রাসায়নিক নাম কিন্তু মুখস্থ রাখতে হবে প্রত্যেকটার। আর কিছু কিছু বলে দেবো যে এইগুলোর অভাবে কি রোগ হয়, তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে ফার্স্ট লেখো ফ্যাট সলিউএবল, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিনের সংখ্যা কটা? ফ্যাটে দ্রবীভূত ভিটামিনের সংখ্যা হলো 4টে ভিটামিন। কি কি সেই 4টে ভিটামিন? ফার্স্ট লেখো ভিটামিন এ, নেক্সট লেখো ভিটামিন এ, নেক্সট লেখো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে অ্যান্ড ভিটামিন ই। তো এই 4টে হলো ফ্যাট সলিউবল ভিটামিন। এবার লেখো যে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন ডি কে কি বলা হয়? ক্যালসিফেরল। ভিটামিন কে কে কি বলা হয়? ভিটামিন কে কে বলা হয় ফাইলোকুইনন। আর ভিটামিন ই কে বলা হয় কি? টোকোফেরল। আচ্ছা, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? এখানে লেখো ডিজিজ। কি রোগ হয়? তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, অর্থাৎ লস অফ ভিশন বা ব্লাইন্ডনেস, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন কে এর অভাবে কি হয়? শরীরের কোথাও কেটে গেলে রক্তক্ষরণ হতে থাকে। কেটে গেলে কিন্তু
অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে, কারণ রক্ত তঞ্চনের সময় পড়ানো হয়েছে যে রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটা, অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো ভিটামিন কে, তো ভিটামিন কে যদি না থাকে তো অতিরিক্ত রক্ত কিন্তু বেরোতে থাকে। আর ভিটামিন ই এর অভাবে কি হয়, ভিটামিন ই এর অভাবে শরীরে কিন্তু রেড ব্লাড কর্পাসেলের অবক্ষয় হয়, আরবিসি এর অবক্ষয় হয়, অর্থাৎ হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। নেক্সট পেজে লেখো যে জলে দ্রবীভূত ভিটামিন অর্থাৎ ওয়াটার সলুয়েবল, ওয়াটার সলুয়েবল ভিটামিন, ওয়াটার সলুয়েবল, ওয়াটার সলুয়েবল ভিটামিন। জলে দ্রবীভূত ভিটামিন কি কি? জলে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কোশ্চেন দেয় যে কটা ভিটামিন আছে, তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 8টা ভিটামিন আছে। কি কি সেই ভিটামিন লেখো? ভিটামিন ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ান। রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো থিয়ামিন, রাসায়নিক নাম হলো থিয়ামিন, থিয়ামিন হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম। কি হয় ভিটামিন বি এর অভাবে? বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের অভাবে। নেক্সট লেখো ভিটামিন ভিটামিন বি টু, ভিটামিন বি টু এর অভাবে কি হয়? সরি, ভিটামিন বি টু এর আগে লিখে নাও যে এর রাসায়নিক নাম কি, রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন, রাইবো রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনের অভাবে কি রোগ হয়? মুখে ঘা হয়, মুখে কিন্তু ঘা, মুখে ঘা হয়। নেক্সট লেখো ভিটামিন বি থ্রি, ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো নিয়াসিন, নিয়াসিন। আচ্ছা, নিয়াসিনের অভাবে কি রোগ হয় বা ভিটামিন বি থ্রির অভাবে কি রোগ হয়? প্লেগরা। কোশ্চেন দিয়েছে বহুবার, প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো অ্যান্সার হবে ভিটামিন বি থ্রি এর অভাবে হয় প্লেগরা। এবার এখান থেকে খেয়াল করো এর পরবর্তী যে ভিটামিনটা হবে সেই ভিটামিনটা কিন্তু বি এক দুই তিন তো এখানে পরপর হয়ে গেল, এর পরের ভিটামিনটা কিন্তু বি ফোর হবে না, একটা ছেড়ে দাও, ফোরটাকে ছেড়ে দাও, তাহলে হবে কি ভিটামিন বি ফাইভ। বি ফোর নামে কিন্তু কোনো ভিটামিন নেই। এর নাম কি, রাসায়নিক নাম এটুকু মনে রাখলেই হবে, প্যান্থোনিক, প্যান্থোনিক অ্যাসিড। নেক্সট ভিটামিন বি সিক্স, বি সিক্স রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন, 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 পাইরিডক্সিন। নেক্সট লেখো ভিটামিন ভিটামিন বি সেভেন, ভিটামিন বি সেভেনের নাম কি? বায়োটিন, বায়োটিন। বায়োটিনের অভাবে কি হয়? চুলকানি বা ডার্মাটাইটিস জাতীয় রোগ হয়, ডার্মাটাইটিস মানে চামড়া ঘটিত রোগ হয়, ডার্মাটাইটিস। এরপর এখান থেকে খেয়াল করো যে এক্ষুনি তোমাদের কি বললাম যে ভিটামিন বি ফোরটাকে ছেড়ে দাও, তাহলে চার, চার ছেড়ে দিয়েছো তো চারের ডবল কত হয়? আট, তাহলে আটটাকেও তোমরা এখান থেকে ছেড়ে দাও। আট ছেড়ে দিলে তাহলে এর পরবর্তী ভিটামিন কি হবে? ভিটামিন বি নাইন। ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড, এবং এর পরেরটা মনে রাখতে হবে ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন বি টুয়েলভ মানে বি দশ, বি এগারো নামে কোনো ভিটামিন নেই, ভিটামিন বি টুয়েলভ। সায়ানো কোবাল অ্যামিন, সায়ানো সায়ানো কোবাল, সায়ানো কোবাল অ্যামিন। এর অভাবে কি হয়? রক্তাল্পতা, রক্তাল্পতা, রক্তাল্পতা রোগ হয়, রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগ হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে, ভিটামিন বি টুয়েলভের অভাবে। নেক্সট লেখো ওয়াটার সলুয়েবল ভিটামিন হলো ভিটামিন বি
কমপ্লেক্স অ্যান্ড হলো ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 8খানা আলোচনা করে দিলাম। এবার লেখো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। এবং ভিটামিন সি এর অভাবে কি হয়? মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে, স্ক্যারভি রোগ হয়। স্ক্যারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। তো এগুলো মনে রাখবে, যে রোগগুলো বললাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। কোন কোন রোগ দিয়েছে আরো আরেকবার বলে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি এখান থেকে। স্ক্যারভি হয় কিসের অভাবে? ভিটামিন সি এর অভাবে। বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বহুবার এক্সামে দিয়েছে, থিয়ামিনের অভাবে, ভিটামিন বি1। প্লেগরা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বি3। তারপর দিয়েছে রক্তাল্পতা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, মানে অ্যানিমিয়া, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন। আর এখান থেকে রাতকানা তো বহুবার দিয়েছে, রাতকানা রোগ আর রিকেট রোগ, এই দুটো তো বহুবার দিয়েছে। এর মাথায় তোমরা 8টা 10টা করে স্টার মেরে রাখো, এ দুটো বহুবার দিয়েছে। যে ভিটামিন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় আর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। তো ভিটামিন এর অভাবে, রেটিনলের অভাবে আর ক্যালসিফেরলের অভাবে হয় কি? রিকেট রোগ। নেক্সট কোশ্চেনে আরেকটা কোশ্চেন দেয় যে রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটা? তো রক্ত তঞ্চনে সাহায্যকারী হলো ভিটামিন কে। রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটা? ভিটামিন কে। নেক্সট চলে আসো, সাম্প্রতিক প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের মধ্যে কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থানে রয়েছে? তো প্রথম স্থানে রয়েছে কোন আইআইটি? আইআইটি বোম্বে, অপশন বি এর সঠিক অ্যান্সার। এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে কততম র্যাঙ্ক করেছে? 149তম র্যাঙ্ক করেছে। 149তম র্যাঙ্ক করেছে। কিন্তু যদি বলি ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র ভারতের মধ্যে, তো ভারতের মধ্যে এটা ফার্স্ট র্যাঙ্কে আছে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন, সাম্প্রতি 2023-এ যে পুরুষ বিশ্বকাপ হয়েছে, অর্থাৎ ওডিআই, ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনাল, মানে 50 ওভারে যে খেলা হয়েছে, সেই খেলাতে প্রথম টাইম আউটের শিকার হলো, প্রথম হিসাবে টাইম আউটের শিকার হয়েছেন কে? কোন প্লেয়ার? তো টাইম আউটের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কোন দেশের প্লেয়ার? শ্রীলঙ্কার প্লেয়ার। কার এগেনস্টে খেলা হচ্ছিল? বাংলাদেশের এগেনস্টে, এবং তার ক্যাপ্টেন ছিল কে? সাকিব আল হাসান। টাইম আউট জিনিসটা কি একটুখানি ছোটভাবে বলে দিচ্ছি, মানে টাইম আউট কিভাবে হয়। তো কোনো ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, সাপোজ ধরো কোনো ব্যাটসম্যান ঠিক ধরো খেলাটা হয়তো দুপুরে হচ্ছে, যে দুপুর 12টা বেজে 15 মিনিটে আউট হয়ে গেল, তো পরবর্তী যে নেক্সট ব্যাটসম্যানকে 12টা বেজে 17 মিনিটের আগে কিন্তু ক্রিজে এসে ফার্স্ট বল, সেই বলটাকে ফেস করতে হবে, মানে প্রথম বল খেলতে হবে 2 মিনিটের মধ্যে, 120 সেকেন্ডের মধ্যে, 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিটের মধ্যে কিন্তু তাকে মাঠে ক্রিজে নেমে ফার্স্ট বলটাকে কিন্তু তাকে খেলতে হবে। যদি এই 2 মিনিটের বেশি টাইম সে নিয়ে নেয় মাঠে নামতে, তাহলে কিন্তু তার এগেনস্টে অপোনেন্ট টিম কিন্তু টাইম আউটের কিন্তু দাবি করতে পারে, এবং ক্রিকেটের রুলস অনুযায়ী সে কিন্তু না খেলেও কিন্তু আউট হয়ে যাবে, যেমনটা প্রথমবার হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস। এবং এটা কিন্তু বাংলাদেশের লজ্জার বিষয়, বাংলাদেশের কিন্তু এটা করা উচিত হয়নি, এটা মানবিকতার খাতিরে বলছি। তো যাই হোক, যেহেতু রুলসে আছে, সেই হয়তো তারা হয়তো অ্যাপ্লাই করেছে জিনিসটা। তো এটা মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে প্রথমবার টাইম আউট হয়ে শিকার হয়েছে কে? শিকার হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টা কোন দেশে হয়েছে? তো লিবিয়াতে হয়েছে, পূর্ব লিবিয়াতে, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো ছিল, প্রায় 12টা কোশ্চেন ছিল আজকের ক্লাসে, 9 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত। এর আগের 8টা কোশ্চেন কিন্তু এর আগের দিনের ক্লাসে পড়ানো হয়েছে। তো আশা করি কোশ্চেনগুলো তোমাদের সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো জায়গায় ডাউট থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, আর ক্লাসটা আবারও বলছি, কেউ ডাউনলোড করে দেখবে না।
আর ক্লাস ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, তারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের প্রিপারেশন নিক বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিক। সব এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।